আসবে হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডায়রিয়া কজ বাই ইম্পর্টেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট প্যাথোজেন। মানে কি দিয়ে আসলে আমাদের ডায়রিয়া হয়। আচ্ছা, ব্যাকটেরিয়ার মধ্যে স্টেফাইলোকক্কাস আঙ্গুরের থোকা, ব্যাসিলাস সেরাস, ইশ্চেরিশিয়া কোলাই, লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স এবং ভিব্রিও কোলোরি দিয়ে আমাদের ডায়রিয়া হয়। তার মানে স্টেফাইলোকক্কাস অরিয়াস সেটা হচ্ছে এন্টারোটক্সিন বের করে, আর এই এন্টারোটক্সিনে হচ্ছে ইন্টেস্টাইনে গিয়ে ডায়রিয়া করবে। দেন হচ্ছে ব্যাসিলাস সেরাস আমরা জানি ফ্রাইড রাইস থেকে হতে পারে, এটাও এন্টারোটক্সিন তৈরি করে। দেন ইশ্চেরিশিয়া কোলাই হচ্ছে এন্টারোটক্সিজেনিক, ইশ্চেরিশিয়া কোলাই এটাও এন্টারোটক্সিন, মানে এগুলো সবগুলা ইন্টেস্টাইনের মধ্যে টক্সিন তৈরি করবে। এবং লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স ভিব্রিও কলোরি। ওকে, দেন ভাইরাসের মধ্যে আমরা শুধু দুইটা ভাইরাসের নাম জানবো, একটা হচ্ছে আমাদের নরভাইরাস, রোটাভাইরাস। এই দুইজন হচ্ছে গিয়ে ডায়রিয়া করে, মনে রাখবো। নরোভাইরাস বা হচ্ছে নরোভাইরাস নড়াচড়া করে যে মোস্ট কমন, এটাতে ডায়রিয়া হয়। এবং হচ্ছে রোটা ভাইরাস, এবং এটা হচ্ছে মোস্ট কমন ইন ইনফ্যান্ট। রোটা ভাইরাস দিয়ে এই কারণে কিন্তু রিহানকে আমরা টিকা খাওয়াইছি রোটা ভাইরাসের, কারণ রোটা ভাইরাসের দিয়ে ডায়রিয়াটা হয়, এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন। আচ্ছা, দেন প্রোটোজোয়ার ক্ষেত্রে আমরা বলবো জিয়ারডিয়া ল্যাম্বলেলা এবং হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস। আচ্ছা, মনে রাখবো এতটুকু যে জিয়ারডিয়া ল্যাম্বলিয়াডে হচ্ছে কি জিয়ারডিয়া ইন্টেস্টিনালিস। তো আমরা মনে রাখবো যে লম্বা জিয়া ডায়রিয়া করে এবং হচ্ছে ক্রিপ্টোস্পোরিয়াম এটা হচ্ছে কিপটাদেরও হচ্ছে এইচআইভি বা অন্য কোনো ক্রনিক ডিজিজে হচ্ছে কি ডায়রিয়া হইতে পারে। আচ্ছা, দেন আমরা বলবো ডায়রিয়ার সাথে অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশন কে তৈরি করবে, এবং যার কারণে স্টুল হবে হচ্ছে ব্লাডি। তো এর মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা প্রথমে বলবো শিগাটক্সিন কে প্রডিউস করবে ইশ্চেরিশিয়া কোলাই, যার কারণে ব্লাডি ডায়রিয়া হবে, অ্যাবডোমিনাল পেইন হবে। তার মানে শিগাটক্সিন কোত্থেকে আসে, ইশ্চেরিশিয়া কোলাই, ব্লাডি ডায়রিয়া হবে এবং অ্যাবডোমিনাল পেইন। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি খুবই ডিফিকাল্ট একটা জিনিস, এটা দিয়ে ব্লাডি ডায়রিয়া হবে এবং ব্লাডি ডায়রিয়া অ্যান্ড ফিভার। দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের শিগেলা দিয়েও হচ্ছে আমাদের ডায়রিয়া উইথ ব্লাড অর পাস, ইউজুয়ালি অ্যাবডোমিনাল ক্রাম্প, এবং এটা হচ্ছে কি আমাদের ফিব্রাইল মানে জ্বর আসে। আচ্ছা, সালমোনেলা দিয়েও ডায়রিয়া হয়। আচ্ছা, দেন ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি এখানে ফিভার হবে, ডায়রিয়া হবে। আচ্ছা, সাধারণত নন ব্লাডি, তবে ব্লাডিও হতে পারে। তাহলে যে ক্যাম্পাইলোব্যাক্টার মানে ক্যাম্পের মধ্যে যে থাকবে বা ক্যাম্পাইলোব্যাক্টার, সেটাতে ফিভারও হবে, ডায়রিয়া হবে, কিন্তু ব্লিডিংটা সাধারণত হবে না। আচ্ছা, ইয়ারসিনিয়া এন্টারোকোলাইটিকা এখান থেকে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাটাইটিস। তাহলে ইয়ারসিনিয়া দিয়ে হয় অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাটাইটিস, একেবারে অবস্থা খারাপ। এবং এন্টাময়বা হিস্টোলিক টিকা দিয়েও ব্লাডি ডায়রিয়া হইতে পারে। আচ্ছা, এখন আমরা একটু জানবো ট্রাভেলার্স ডায়রিয়া করতে কে কে দায়ী। আমরা মনে রাখবো যে ট্রাভেলার্স ডায়রিয়া হয় এন্টারোটক্সিন অফ ইশ্চেরিশিয়া কোলাই, শিজেলা, ক্যাম্পাইলোব্যাক্টার। তার মানে এই যে ক্যাম্পাইলোব্যাক্টার যে ছিল, যে কিনা জ্বর করে, ডায়রিয়া করে, কিন্তু রক্ত করে না, সে ট্রাভেলার্স ডায়রিয়া করতে পারে। এছাড়াও শিজেলা, যে কিনা হচ্ছে আমাদের ডায়রিয়া উইথ ব্লাড অথবা পাস টাস করে ফেলে এবং যার কারণে খুব ক্র্যাম্প হয়, সেও হচ্ছে গিয়ে আমাদের ট্রাভেলার্স ডায়রিয়া করে। তার মানে হচ্ছে ইসিএস আমরা মনে রাখবো, বা হচ্ছে স্যাক। এস থেকে শিজেলা, ই থেকে হচ্ছে ইশ্চেরিশিয়া কোলাই, আর সি থেকে হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার করতে পারে আমাদের ট্রাভেলার্স ডায়রিয়া। আচ্ছা, আমি একটু মনে রাখবো যে রাইস ওয়াটার স্টুল হলেই সাধারণত সেটা ভিব্রিও কলোরি দিয়ে হয়, আর যদি রোটা ভাইরাস দিয়ে হয় তাহলে ডায়রিয়া হবে এবং সেখানে অনেক ফুড কন্টেইন থাকবে। একেবারে পানির মতো ডায়রিয়া হইল, ফুড কন্টেইন আছে রোটা ভাইরাস। আর রাইস ওয়াটার স্টুল যদি হয় তাহলে সেটা সাধারণত কলেরা দিয়ে হয়, ভিব্রিও কলোরি। সবগুলোরা আমরা কলেরা হাসপাতালে পাঠাই। আচ্ছা, পসিবল কমপ্লিকেশন অফ ডায়রিয়া থেকে কি কমপ্লিকেশন হয়। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ কমপ্লিকেশনের মধ্যে প্রথমে কাহিনী হচ্ছে কি আমাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস হইতে পারে, ডিহাইড্রেশন হইতে পারে। রিঅ্যাক্টিভ কমপ্লিকেশন যেখান থেকে হচ্ছে জয়েন্ট ইনফ্লামেশন বা আর্থ্রাইটিস হইতে পারে ডায়রিয়া থেকে, স্কিন ইনফ্লামেশন হইতে পারে, আই ইনফ্লামেশন হইতে পারে এক ডায়রিয়া থেকে। আচ্ছা, স্প্রেড অফ ইনফেকশন আমরা জানবো, সেটা হচ্ছে বোনস, জয়েন্টস, অন্যান্য জায়গায় হইতে পারে। এবং সালমোনেলা স্পেসিস দিয়ে যে ইনফেকশন হয়, মানে সালমান দিয়ে যে ইনফেকশন হয়, সেটা হয় ভয়াবহ। সেটা হচ্ছে বোন,
জয়েন্ট, মেনিনজিস সবখানে চলে যেতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আমরা বলবো ল্যাকটোজ ইনটলারেন্স। এই ল্যাকটোজ ইনটলারেন্সটাও দিয়েও কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ঘটতে পারে যে একসময় দুধ খাইতে পারতো কিন্তু বর্তমানে ডায়রিয়া হওয়ার পর থেকে দুধ খাইতে পারতেছে না। আচ্ছা, জানবো আমরা হচ্ছে ডায়রিয়ার ফলে হয় হাঁস বা হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এখানে পেশেন্টের হচ্ছে এনিমিয়া থাকে, লো প্লেটলেট কাউন্ট থাকে, কিডনি ফেলিওর হয়। হাঁস বা হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের মধ্যে অ্যানিমিয়া, লো প্লেটলেট কাউন্ট এবং হচ্ছে কিডনি ফেলিওর হয়। আচ্ছা, রিডিউস ইফেক্টিভনেস অফ সাম মেডিসিন, যে ডায়রিয়ার কারণে আমরা কিছু মেডিসিন খাইলে সেটা ঠিকমতো কাজ করবে না, এতটুকু আমরা মনে রাখবো। যেমন এপিলেপসি, ডায়াবেটিস এবং হচ্ছে আমাদের কন্ট্রাসেপশন, এই জিনিসগুলা ওষুধ ফেল খাবে। এখানে আমরা একটু দেখি ক্লাসিফিকেশন অফ মেডিক্যালি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া। তো এদের মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকবে ফ্লেক্সিবল থিন ওয়াল, কিছুর হচ্ছে ওয়ালই নাই, আর কিছু থাকবে হচ্ছে রিজিড থিক ওয়াল। তো ফ্লেক্সিবল থিন ওয়াল মানে যেগুলাকে হচ্ছে আমরা চাপাচাপি করতে পারবো, নড়াচড়া করতে পারবে, সেটা হচ্ছে বোতল, BOTOL, মানে হচ্ছে বোরেলিয়া, ট্রিপোনিমা, লেপ্রোস্পাইরা। বোরেলিয়া, ট্রিপোনিমা, লেপ্টোস্পাইরা, এদের গায়ের মধ্যে যে সেল ওয়াল আছে সেটা হচ্ছে ফ্লেক্সিবল। বোরেলিয়া ফ্লেক্সিবল, ট্রিপোনেমা ফ্লেক্সিবল, লেপ্টোস্পাইরা ফ্লেক্সিবল। আচ্ছা, দেন হচ্ছে ওয়াললেস সেল, মানে হচ্ছে ব্যাকটেরিয়া যার হচ্ছে কোনো সেল ওয়াল নাই, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। আমরা মনে রাখবো মাইকোপ্লাজমা। আচ্ছা, পৃথিবীর একমাত্র সেল ওয়াল মুক্ত ব্যাকটেরিয়া, ওপেন থাকে, মাইকোপ্লাজমা। আচ্ছা, দেন আমরা বলবো রিজিড থিক ওয়াল্ড সেল, মানে শক্ত সেল থাকবে। তো এর মধ্যে একটা হচ্ছে নন ফ্রি লিভিং আর একটা হচ্ছে ফ্রি লিভিং। নন ফ্রি লিভিং মানে হচ্ছে যেটা কারো না কারো পেটের ভিতরে বা কোনো না কোনো সেলের ভিতরে বাস করে, মানে অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। কি হবে মনে রাখবো, সেলের ভেতরে থাকবে রিক্সা, সেলের ভিতরে থাকবে হচ্ছে আমাদের ক্ল্যামাইডিয়া, এছাড়া যে কোনো ভাইরাস এবং মাইকোস্পোরিডিয়াম। তার মানে হচ্ছে নন ফ্রি লিভিং, যার হচ্ছে গিয়ে সেল ওয়ালটা ঠিক থাকবে, রিজিড থাকবে, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, যে কোনো ভাইরাস, মাইকোস্পোরিডিয়া। রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, যে কোনো ভাইরাস, মাইকোস্পোরিডিয়া। আচ্ছা, ফ্রি লিভিংয়ের ক্ষেত্রে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, যেটাকে আমরা এভাবে ভাগ করতে পারি যে অ্যাসিড ফাস্ট, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। অ্যাসিড ফাস্টের মধ্যে হচ্ছে কক্কাই, স্পোর ফর্মিং রডস, আর একটা হচ্ছে নন স্পোর ফর্মিং রডস। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা বলবো এরকম যে কক্কাই, দেন হচ্ছে আমাদের রডস বা ব্যাসিলাই, ফ্যাকাল্টেটিভ, অ্যারোবিক্স এবং হচ্ছে অ্যানারোবিক রড, এরভাবে আমরা ভাগ করতে পারবো। আচ্ছা, এই ফ্রি লিভিং এর মধ্যে অ্যাসিড ফাস্ট বলতে আমরা মূলত বুঝি একটাই, মাইকোব্যাকটেরিয়াম টিবি এবং মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে, এছাড়া অন্য কেউ নাই। আচ্ছা, গ্রাম পজিটিভের মধ্যে আমরা বলবো কক্কাই, মানে গোল গোল, তার মধ্যে কি আছে, স্ট্রেপ্টোকক্কাস পুতির মালার মতো, স্টেফাইলোকক্কাস আঙ্গুলে থোকার মতো। আচ্ছা, দেন স্পোর ফর্মিং এর মধ্যে এবং হচ্ছে নন স্পোর ফর্মিং এর মধ্যে আমরা মনে রাখবো স্পোর ফর্মিং ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম। তো এর মধ্যে ব্যাসিলাস ব্যাককল, সে হচ্ছে অ্যারোবিক, আর ক্লস্ট্রিডিয়াম সে ক্লোজ ঘরে বসবাস করে, তার মানে তার মধ্যে কোনো অক্সিজেন দরকার নাই, মানে অ্যানারোবিক। আর ওদিকে হচ্ছে আবার হচ্ছে নন স্পোর ফর্মিং রডস, যার মানে হচ্ছে কোনো রকম স্পোর টিস্পোর তৈরি করে না, তার মধ্যে আমরা বলবো হচ্ছে আমাদের লিস্টেরিয়া এবং কর্নি ব্যাকটেরিয়াম। এর নন, এটা হচ্ছে আমাদের নন স্পোর ফর্মিং এবং যার হচ্ছে গিয়ে কোনো ফিলামেন্ট নাই। আর ফিলামেন্টাসের মধ্যে আমরা বলবো অ্যাক্টিনোমাইসিস এবং হচ্ছে নোকার্ডিয়া, অ্যাক্টিনোমাইসিস, নোকার্ডিয়া। আচ্ছা, দেন এগুলা হালকা করে আমরা দেখে নিব পারলে। আর সবার শেষে আমরা বলবো অ্যারোবিক রড। রড মানে এরকম, অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে, এটার নাম হচ্ছে সিউডোমোনাস। আমরা বলবো সিউডোমোনাতে অক্সিজেন লাগে, সিউডোমোনাতে অক্সিজেন লাগে। আর অ্যানারোবিক রডস মানে যার মধ্যে অক্সিজেন লাগে না, সেটা হচ্ছে ব্যাকটেরয়েডস। O2 ছাড়া বাঁচে ব্যাকটেরিয়ার রড, O2 ছাড়া বাঁচে ব্যাকটেরিয়ার রড, ব্যাকটেরয়েডস। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের এন্টেরিক ফিভার বা হচ্ছে আমাদের টাইফয়েড ফিভার। আচ্ছা, টাইফয়েড ফিভার মানেই হচ্ছে আমাদের হোয়াইট কোটিং টাং থাকবে, সালমোনেলা টাইফিডিয়া হবে হচ্ছে এই রোগটা, বডিতে র্যাশ থাকবে এবং হচ্ছে আলসার ইন দ্য ইন্টেস্টাইন, এরকম কোনো একটা ফিচার পাবো। আচ্ছা, এন্টেরিক ফিভারের ক্ষেত্রে আমরা বলবো টাইফয়েড এবং প্যারাটাইফয়েড ফিভার ট্রান্সমিটেড বাই ফিকোরাল রুট, এবং আমাদের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 14 দিন। তার মানে এন্টেরিক ফিভার,
টাইফয়েড এবং প্যারাটাইফয়েডের জন্য ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 14 দিন। টেম্পারেচার শরীরের মধ্যে বাড়ে স্টেপ ল্যাডার পজিশনে, এবং হচ্ছে 4 থেকে 5 দিন পরে হচ্ছে গিয়ে আমাদের শরীরের মধ্যে ম্যালাইস হয়। 4 থেকে 5 দিন পর ম্যালাইস হয়। ওকে, দেন আমরা বলবো এই পেশেন্টদের প্রথমে একটা কনস্টিপেশন থাকবে, এবং চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে ডায়রিয়া এবং ভমিটিংও প্রেজেন্ট থাকতে পারে। তার মানে এন্টেরিক ফিভারে কনস্টিপেশন থাকবে, ডায়রিয়া এবং ভমিটিং থাকবে, এবং রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, মানে জ্বরের কারণে যতটুকু হার্ট রেট বাড়ার কথা ছিল ততটুকু হচ্ছে বাড়বে না। গেল। আচ্ছা, দেন আমরা বলবো র্যাশ অ্যাপিয়ার করবে আপার অ্যাবডোমেনের মধ্যে। এই যেরকম একটা আপার অ্যাবডোমেনের মধ্যে আমাদের র্যাশ অ্যাপিয়ার করবে, এবং এটা হচ্ছে ব্যাকের দিকে স্প্রে করবে বা পিছনের দিকে চলে যাবে। আচ্ছা, এটাকে আমরা বলবো রোজ রেড স্পট। তাহলে এন্টেরিক ফিভারের মধ্যে আমরা পাবো হচ্ছে রোজ রেড স্পট। আচ্ছা, এবং এটার মধ্যে যদি আমরা চাপ দিই তাহলে এটা চলে যাবে। কফ থাকবে এবং রোগীর এপিস্ট্যাক্সিস থাকবে, কফ থাকবে, এপিস্ট্যাক্সিস থাকবে। আচ্ছা, স্প্লিন হয়ে যায় জাস্ট পালপেবল 7 থেকে 10 দিনের সময়। 7 থেকে 10 দিনের সময় এন্টেরিক ফিভারের পেশেন্টের স্প্লিন জাস্ট পালপেবল হবে, কনস্টিপেশন হয়, এরপর একটা ডায়রিয়া হয়। আচ্ছা, দেন ব্রোঙ্কাইটিস অ্যান্ড ডেলিরিয়াম মে ডেভেলপ। আচ্ছা, এই পেশেন্টের হচ্ছে আমাদের ব্রোঙ্কাইটিস হইতে পারে, এবং হচ্ছে এরকম ডেলিরিয়ামও হচ্ছে গিয়ে আমাদের ডেভেলপ করতে পারে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার অফ টাইফয়েডের ক্ষেত্রে আমরা বলবো কনস্টিপেশন থাকবে প্রথমে, এরপর হবে হচ্ছে ডায়রিয়া। কনস্টিপেশন দেন ডায়রিয়া এবং রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া ফার্স্ট উইকে আমরা পাবো। সেকেন্ড উইকে আমরা পাবো হচ্ছে রোজ স্পট অন ট্রাঙ্ক, জাস্ট পালপেবল স্প্লিন বা স্প্লিনোমেগালি, কফ, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং ডায়রিয়া। সেকেন্ড উইকে আমরা প্রথম উইকে পাইছিলাম কনস্টিপেশন, আর সেকেন্ড উইকে আমরা পাবো হচ্ছে ডায়রিয়া, তার সাথে রোজ স্পট, স্প্লিনোমেগালি, কফ, অ্যাবডোমিনাল ডিস্টেনশন। এতটুকু জানলেই হবে। আচ্ছা, এখন এন্টেরিক ফিভারের জন্য ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কি করব? আইসোলেশন অফ দ্য অর্গানিজম কিভাবে করব? প্রথম সপ্তাহে করব ব্লাড কালচার, প্রথম সপ্তাহে ব্লাড কালচার, সেকেন্ড সপ্তাহে হচ্ছে ইউরিন কালচার, তার সাথে হচ্ছে আবার ব্লাড কালচার, আর থার্ড সপ্তাহে হচ্ছে গিয়ে আমরা বলবো স্টুল কালচার করব, তার সাথে আবার ব্লাড এবং ইউরিন দুটি হচ্ছে গিয়ে কালচার করতে হবে। এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভারের মধ্যে অনেক সময় আমরা ভিরাল টেস্ট করি এন্ড অফ দ্য ফার্স্ট উইক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটার কোনো ডায়াগনস্টিক ভ্যালু নাই। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে 14 দিন পর্যন্ত আমরা ট্রিটমেন্ট দিব, এবং এটার অ্যাকিউট অ্যাটাকের মধ্যে আমরা কি দিব? সেফট্রিক্যাক্সন আমরা ইঞ্জেকশন দিব। ক্রনিক ক্যারিয়ার্স আর ট্রিটেড ফর 4 উইকস উইথ সিপ্রোফ্লক্সাসিন। তাহলে সিপ্রো দিয়ে আমরা হচ্ছে 4 সপ্তাহ ট্রিটমেন্ট করব, এবং কোলেসিস্টেকটমি মে বি নেসেসারি। তার মানে দরকার হলে সার্জারি কইরা গল ব্লাডার ফালা দেওয়া লাগতে পারে টাইফয়েড বা এন্টেরিক ফিভারের ক্ষেত্রে।